গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 8 মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2026 সালের টমাস কাপ কোন দেশ জিতেছে? দেখো, থমাস কাপ জিতেছে চায়না 2026-এ। ফ্রান্সকে হারিয়ে জিতেছে চীন, এবং এটা হচ্ছে 13তম শিরোপা চীনের জন্য। ঠিক আছে, আর এই থমাস কাপটা হচ্ছে পুরুষ বিভাগের জন্য। আগের দিন তোমাদের উবের কাপটাও বলেছিলাম। আর এখানে সেমিফাইনালিস্ট মানে চ্যাম্পিয়ন গোল্ড, এটা সিলভার এবং ব্রোঞ্জ মেডেল সেমিফাইনালিস্ট পায় ভারত এবং ডেনমার্ক পেয়েছে। আর উবের কাপটা এটা হচ্ছে মহিলা বিভাগের, চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ কোরিয়া চীনকে হারিয়ে, এবং সেমিফাইনালিস্ট হচ্ছে জাপান এবং ইন্দোনেশিয়া। দেখো, 2026-এর এই টমাস আর উবের কাপ ডেনমার্কের হারসেন্স শহরে ফোরাম হারসেন্স অ্যারেনাতে হচ্ছে, মানে হয়ে গেছে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন আয়োজিত এই সম্মানজনক পুরুষ আর মহিলা দলগত চ্যাম্পিয়নটা 24 এপ্রিল থেকে 3 মে 2026 পর্যন্ত হয়েছে। মোট কথা, এবারের এই আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক হচ্ছে তোমার ডেনমার্ক, অর্থাৎ ডেনমার্কের এই হরসেন্স অ্যারেনায় এটা হয়েছে। ভারত 2022 সালে প্রথমবার ঐতিহাসিকভাবে টমাস কাপ জিতেছিল। টমাস কাপ হচ্ছে পুরুষদের ব্যাডমিন্টনের আন্তর্জাতিক দলগত প্রতিযোগিতা, আর উবের কাপটা হচ্ছে মহিলাদের জন্য। 1948 থেকে 49-এ ফার্স্ট এটা স্টার্ট হয়েছিল, এবং এই টুর্নামেন্টের নামকরণ হচ্ছে স্যার জর্জ টমাসের নাম অনুযায়ী। আর টমাস কাপটা এটাও মহিলাদের জন্য একটা হচ্ছে তোমার ব্যাডমিন্টন প্রতিযোগিতা। উবের কাপ, টমাস কাপ খুব আসে এক্সামে, ভালো করে দেখে নেবে। পরের প্রশ্নে যাবার আগে আমি বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বর্তমানে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, জেনারেল কম্বাইন্ড ব্যাচ সমস্ত পরীক্ষার জন্য, রেলওয়ের জন্য বুলেট 2.0, আপার প্রাইমারি টেট, ডাব্লিউবিপি, কেপি ফাউন্ডেশন, কেপি কনস্টেবলের মেন এক্সাম, এছাড়াও আরও অন্যান্য এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস চলছে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। মিসলেনিয়াসেরও তোমাদের ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে 5 মে থেকে, তোমরা চাইলে এটাতেও যুক্ত হতে পারো। ফার্দার ইনফরমেশনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। আমাদের অ্যাপটা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত থাকো প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। চলে আসবো পরের প্রশ্নে। 2026 সালে ঘোষিত ভারতের 18তম রেলওয়ে জোনটার নাম কি? 18তম রেলওয়ে জোনের নাম হচ্ছে সাউথ কোস্ট রেলওয়ে। এটা ভারতের 18তম রেলওয়ে জোন। বিশাখাপত্তনমে এর সদর দপ্তর রয়েছে, এবং 1 জুন থেকে এটা পুরোপুরি কাজ করা শুরু করবে। এই নতুন জোনের অধীনে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, গুন্টুর বিভাগগুলো থাকবে। মূলত দক্ষিণ মধ্য রেলওয়ে এবং পূর্ব উপকূলীয় রেলওয়ের কিছু অংশ পুনর্গঠন করে এটা তৈরি হয়েছে। ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু 19 জোনস অ্যাকচুয়ালি। সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে, ইস্টার্ন রেলওয়ে কলকাতা, ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর, ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর, কোঙ্কণ রেলওয়ে নবী মুম্বাই, নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি, নর্থ সেন্ট্রাল রেলওয়ে এলাহাবাদ, নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটি, সাউদার্ন রেলওয়ে চেন্নাই, সাউথ কোস্ট রেলওয়ে বিশাখাপত্তনম, সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ, সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুগলি, ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই সিএসটি, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জব্বলপুর, মেট্রো রেলওয়ে কলকাতা। এরপর 2026 সালে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ সুরক্ষা দিতে আমেরিকা কোন অপারেশন শুরু করেছে? দেখো, রিসেন্টলি প্রজেক্ট ফ্রিডম বলে একটা অপারেশন শুরু করেছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ সুরক্ষা দিতে 2024 সালে আমেরিকা। ইরান আর আমেরিকার মধ্যে এই যে ক্রমবর্ধমান উত্তেজনা, তার মাঝে ডোনাল্ড ট্রাম্প এর নেতৃত্বে এই প্রজেক্ট ফ্রিডম নামক একটা বিশেষ নৌ অভিযান শুরু করা হয়েছে। এর মূল লক্ষ্য হরমুজ প্রণালীর মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে যাতায়াতে সহায়তা করা, বিশ্বব্যাপী নৌবাণিজ্য পথ সুরক্ষিত রাখা, এবং আঞ্চলিক সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ যাতে ব্যাহত না হয় সেটা নিশ্চিত করা। হরমুজ প্রণালীর গুরুত্ব আমরা যদি দেখি, এটা ওমান আর ইরানের মধ্যবর্তী একটা সংকীর্ণ জলপথ, যেটা পারস্য উপসাগরকে ওমান উপসাগর আর আরব সাগরের সাথে যুক্ত করে। বিশ্বের মোট খনিজ তেলের একটা বিশাল অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই জন্য এটাকে বিশ্বের অন্যতম এনার্জি ট্রানজিট রুট বলা হয়। এরপর 2026 সালের মে মাসে স্পেস এক্স কোন দেশের CAS-500 আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? তা করেছে দক্ষিণ কোরিয়ার সাথে। দেখো,
2026 সালের মে মাসে এই স্পেস এক্স আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে তাদের এই শক্তিশালী ফ্যালকন 9 রকেটের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার CAS-502 নামক একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট এবং আরও 45টা ছোট ছোট স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে। এই 534 কেজি ওজনের উচ্চ রেজলিউশন অপটিক্যাল ইমেজিং স্যাটেলাইট এটা CAS-5002। এটা কোরিয়া এরোস্পেস রিসার্চ ইনস্টিটিউট এবং কোরিয়া এরোস্পেস ইন্ডাস্ট্রিজ যৌথভাবে তৈরি করেছে। এরপর আলেজান্দ্রো জানার্থি, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, ইনি কোন দেশের কিংবদন্তি ক্রীড়াবিদ ছিলেন? ইনি ছিলেন ইটালির একজন ক্রীড়াবিদ, ইটালির কিংবদন্তি ক্রীড়াবিদ, নাম আলেজান্দ্রো লিওন জানার্থি। 59 বছর বয়সে 2026 সালের মে মাসে ভেনুটোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রাক্তন ফর্মুলা 1 চালক এবং 4 বারের প্যারালিম্পিক স্বর্ণপদক জয়ী। এরপরে প্রস্তাবিত নতুন পরিবর্তন অনুযায়ী প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত হবে? 38। 2026 সালের 5 মে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে। প্রধান বিচারপতি ব্যতীত বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার প্রস্তাবটা দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা হবে 38, যেটা আগে ছিল 34। এর আগে 2019 সালে বিচারপতির সংখ্যা 31 থেকে বাড়িয়ে 34 করা হয়েছিল। সংবিধানের 124 নম্বর ধারা অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা নিয়ন্ত্রিত হয় দ্য সুপ্রিম কোর্ট অ্যাক্ট 1956 এর মাধ্যমে। নতুন এই পরিবর্তন কার্যকর করতে সংসদে একটা সংশোধনী বিল আনা হবে। অতিরিক্ত বিচারপতিদের বেতন, কর্মী এবং অবকাঠামোগত খরচ ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হবে। এই কনসলিডেটেড ফান্ড বা সঞ্চিত তহবিলের কথা আছে আমাদের 266 নম্বর আর্টিকেলে। এটা কেন করা হচ্ছে? দেখো, প্রচুর মামলা রয়েছে বেসিক্যালি, মানে বর্তমানে সুপ্রিম কোর্টে প্রায় 92,000-এর বেশি মামলা বকেয়া বা পেন্ডিং রয়েছে। তো বিচারপতির সংখ্যা বাড়লে একই সাথে একাধিক ডিভিশন বেঞ্চ এবং বড় সাংবিধানিক বেঞ্চ কাজ করতে পারবে, যেটা মামলার দ্রুত নিষ্পত্তিতে সাহায্য করবে আর কি। 2026 সালের তথ্য অনুযায়ী ভারত মোট কত রেমিটেন্স বা প্রবাসী আয় গ্রহণ করেছে? $134 বিলিয়ন। সরি, একই বছর ভারতের রেমিটেন্স বা প্রবাসী আয়ের পরিমাণ রেকর্ড $134 বিলিয়ন পৌঁছেছে। এটা একটা দেশের নাগরিকরা যখন কাজের উদ্দেশ্যে অন্য কোনো দেশে নিয়মিত যাতায়াত করেন, তখন সেই রুট বা পথকে মাইগ্রেশন করিডোর বলে। ঠিক আছে, তো 2024 সালের তথ্য অনুযায়ী ভারত বিশ্বের অন্যতম বৃহৎ মাইগ্রেশন করিডোর বা অভিবেশন পথ হিসাবে নিজের অবস্থান বজায় রেখেছে। ভারতের সাথে উপসাগরীয় অঞ্চল মানে গালফ রিজিয়ন, উত্তর আমেরিকা মানে USA, কানাডা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশের শক্তিশালী অভিবাসন সম্পর্ক রয়েছে। এই করিডোরগুলো শ্রমের চলাচল, প্রবাসী ভারতীয়দের সাথে সংযোগ এবং আন্তর্জাতিক অর্থ প্রবাহ পর্যবেক্ষণে সাহায্য করে। দেখো, এবারে প্রবাসী শ্রমিকরা যখন তাদের উপার্জিত অর্থ নিজ দেশে পরিবার বা আত্মীয়দের কাছে পাঠান, তখন সেটাকে বলা হয় রেমিটেন্স। ব্যালেন্স অফ পেমেন্ট কি জিনিস? আন্তর্জাতিক পরিসংখ্যানে এই রেমিটেন্সকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট, মানে ব্যালেন্স অফ পেমেন্টের অন্তর্ভুক্ত করা হয় রেমিটেন্সকে আন্তর্জাতিক পরিসংখ্যানে, এবং এটা একটা দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর 2026 সালে প্রথম ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সামিট কোথায় অনুষ্ঠিত হবে? ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এটা হবে কোথায়? আমাদের ভারতে। 2026 সালের 1 থেকে 2 জুন ভারতের রাজধানী নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে এই প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স, যার থিম থাকবে সেভ বিগ ক্যাটস, সেভ হিউম্যানিটি, সেভ ইকোসিস্টেম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনটা উদ্বোধন করবেন। ফটোগ্রাফিক প্রতিযোগিতা হবে 2 জুন 2026-এ, গ্লোবাল বিগ ক্যাটস ফটোগ্রাফি কম্পিটিশন, এবং যারা জিতবে সেখানে তাদের পুরস্কৃতও করা হবে। এর সদর দপ্তর ভারতে রয়েছে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের। এটা একটা আন্তঃসরকারি আন্তর্জাতিক সংস্থা, বিশ্বের 7টা প্রধান বিগ ক্যাট প্রজাতির সংরক্ষণ নিশ্চিত করে। তার লক্ষ্যেই এটা তৈরি, মানে বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতাবাঘ, চিতা, জাগুয়ার এবং পুমা, এগুলো হচ্ছে তোমার সেই বিশেষ প্রজাতি, বিশেষ ক্যাট প্রজাতি। 28 এপ্রিল 2026 পর্যন্ত এই জোটের সংখ্যাতে মোট 24টা দেশ ছিল। এছাড়া কাজাখস্তান, নামিবিয়া, থাইল্যান্ড অবজারভার রাষ্ট্রে হিসাবে মর্যাদা পেয়েছে। এরপর ভারতের তুলা উৎপাদন বৃদ্ধিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি কোন মিশন চালু করেছে? তুলা উৎপাদন বৃদ্ধিতে কটন প্রোডাক্টিভিটি মিশন শুরু করেছে।
ভারতকে তুলা উৎপাদনে আরও শক্তিশালী করতে এবং টেক্সটাইল শিল্পের কাঁচামালের যোগান নিশ্চিত করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা কটন প্রোডাক্টিভিটি মিশন চালু করেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে কেবল উৎপাদন বাড়ানো নয়, বরং পুরো ভ্যালু চেইনকে উন্নত করা। বৈজ্ঞানিক পদ্ধতি এবং উন্নত মানের বীজ ব্যবহারের মাধ্যমে প্রতি হেক্টর জমিতে তুলার ফলন বাড়ানো, উন্নত কৃষি কৌশল এবং সেচ ব্যবস্থার মাধ্যমে চাষিদের আয় বৃদ্ধি করা। এরপরে সম্প্রতি অনুমোদিত সেমিকন্ডাক্টর প্রকল্পতে মোট কত টাকা বিনিয়োগ করা হচ্ছে? ৩,৯৩৬ কোটি টাকা। 2026 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ISM 1.4 এর অধীনে 3,936 কোটি টাকার দুটো নতুন সেমিকন্ডাক্টর প্রকল্পের অনুমোদন দিয়েছে। একটা হচ্ছে ভারতের প্রথম বাণিজ্যিক গান ডিসপ্লে ফ্যাসিলিটি, ক্রিস্টাল ম্যাট্রিক্স লিমিটেড করছে গ্যালিয়াম নাইট্রেট ভিত্তিক এটা মিনি অ্যান্ড মাইক্রো LED ডিসপ্লে প্রযুক্তি। এটা ভারতের পরবর্তী প্রজন্মের মানে নেক্সট জেনারেশনের ডিসপ্লে প্রযুক্তি একটা মানে ভিত্তি তৈরি করবে। আর সেমিকন্ডাক্টর প্যাকেজিং ইউনিট, এটা সুচি সেমিকন প্রাইভেট লিমিটেড করছে, গুজরাটে রয়েছে। এটা গুজরাট বেসড একটা সংস্থা সেমিকন্ডাক্টর চিপ অ্যাসেম্বলি, টেস্টিং এবং প্যাকেজিং করার জন্য। তো এই মিশনটা 2021 ডিসেম্বরে স্টার্ট হয়েছিল। ৭৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ভারতে একটা আত্মনির্ভর সেমিকন্ডাক্টর আর ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম গড়ে তোলার জন্য। এরপরে প্রতি বছর কোন তারিখে বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস মানে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে পালন করা হয়? 5th মেতে। প্রতি বছর 5th মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিশ্বজুড়ে বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস পালন করা হয়। সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক ব্যাধি প্রতিরোধে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের মূল লক্ষ্য। এর থিম ছিল অ্যাকশন সেভস লাইভস, সেফার কেয়ার স্টার্টস উইথ ক্লিন হ্যান্ডস। এই প্রচারণাটা বা ক্যাম্পেইনটা 2009 সালে পুয়ের সেভ লাইভস ক্লিন ইওর হ্যান্ডস অভিযানের মাধ্যমে শুরু হয়েছিল। স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংক্রমণ হ্রাস করা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 2026 সালে এই দিবসটা পালনের 18তম বছর পূর্ণ হলো। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখবো। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? এটা হয়ে যাবে গুজরাট। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহ। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের দাক্ষিণাত্য লাভা ট্র্যাক্টে কোন ধরনের মাটি প্রাথমিকভাবে পাওয়া যায়? পুরস্কার বিজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলেনিয়ারের কোন পরিচালক দ্বারা পরিচালিত? স্লামডগ মিলেনিয়ার কোন পরিচালক দ্বারা পরিচালিত? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাবে। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 7th মে 2026 এর রিভিশন কি ছিল দেখো। 2026 সালের উবের কাপ কোন দেশ জিতেছে? দক্ষিণ কোরিয়া। 2026 সালের মে মাসে ভারত কোন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? LRASHM। বিশ্বের প্রথম অপটোসার আর্থ অবজারভেশন স্যাটেলাইট মিশন দৃষ্টি কোন ভারতীয় স্টার্টআপ তৈরি করেছে? গ্যালাক্স আই স্পেস। 2026 সালের এপ্রিল মাসে ভারত কোন দেশে আরোগ্য মৈত্রী হাসপাতাল মোতায়েন করেছে? জামাইকা। মহাকাশ প্রযুক্তির জন্য ভারতের প্রথম রাজ্য পরিচালিত সেন্টার অফ এক্সেলেন্স কোথায় উদ্বোধন করা হয়েছে? বেঙ্গালুরু। 2026 সালে EPFO দ্বারা প্রস্তাবিত ই প্রাপ্তি পোর্টালটার মূল লক্ষ্য কি? অকেজো PF অ্যাকাউন্ট ট্র্যাক আর লিঙ্ক করা। 2026 সালে উদ্বোধন হওয়া সেল ব্রডকাস্ট সিস্টেম নিচের কোন সংস্থাটা তৈরি করেছে? C.DOT। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0 এ কোন রাজ্য সারা দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে? ত্রিপুরা। ভারতের পূর্ব উপকূলের প্রথম উপকূলীয় আবহাওয়া গবেষণা কেন্দ্র CEART কোথায় উদ্বোধন করা হয়েছে? বিশাখাপত্তনম। সম্প্রতি কাকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? শশী শেখর ভেমপাতি। 2026 সালের বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবসের মূল বিষয়বস্তু কি ছিল? শেপিং আ ফিউচার অ্যাট পিস। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।